আচ্ছা, কি হয় যখন একটা দেশের সর্বোচ্চ আইন মানে তার সংবিধান নিজেই একটা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়? তখন কিন্তু সেটার আর শুধু আইনের বই থাকে না, হয়ে ওঠে ক্ষমতার লড়াইয়ের একটা মঞ্চ। ঠিক এমনই একটা মুহূর্ত কিন্তু সম্প্রতি বাংলাদেশের সংসদে তৈরি হয়েছে। সেখানে দেওয়া একটা ভাষণে সংবিধানের আমূল সংস্কারের এমন জোরালো দাবি উঠেছে, যার দেশের পুরো ক্ষমতার কাঠামোকে যেন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তো এই পুরো বিতর্কের গভীরে যাওয়ার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব সংবিধান কেন হঠাৎ করে আলোচনার একেবারে কেন্দ্রে চলে এলো। এরপরে আমরা ব্যবচ্ছেদ করব সেই পঞ্চদশ সংশোধনীকে, যাকে বলা হচ্ছে সব সমস্যার মূল। তারপর আমরা জানব জুলাই সনদ নামে যে একটা সমাধানের প্রস্তাব এসেছে, সেটা আসলে কি আছে। আর সবশেষে সংসদ বনাম বিচার বিভাগের যে ক্ষমতার লড়াই, সেটার মূল যুক্তিটা বুঝে আমরা দেখব যে সামনে এগুনোর পথটা ঠিক কী হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, বিতর্কের কেন্দ্রের সংবিধান। আর এর জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে সেই সংসদীয় ভাষণের ভেতরে, যা দেশের সর্বোচ্চ আইনকে একটা রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। একটা জাতির মূল ভিত্তি, তার সংবিধান, কখন একটা রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়? এই প্রশ্নটাই কিন্তু পুরো বিতর্কের সুরটা বেঁধে দিয়েছে। সংসদের এই ভাষণে সংবিধানকেই যেন জাতির রাজনৈতিক সংগ্রামের প্রধান মঞ্চ হিসেবে তুলে ধরা হয়েছে। এই বিতর্কটা ঠিকমতো বুঝতে হলে আমাদের সংবিধানের ইতিহাসের দিকে একটু তাকাতে হবে, বিশেষ করে সেই মুহূর্তগুলোর দিকে যা বক্তা তার ভাষণে বারবার উল্লেখ করেছেন। যেমন ধরুন ২৭০০ সালের মূল সংবিধান, তারপর পঞ্চম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, আর সবশেষে ২০১১ সালের পঞ্চদশ সংশোধনী। আসলে এই পরিক্রমাটাই আজকের আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, যেখানে টার্গেট করা হয়েছে পঞ্চদশ সংশোধনীকে। এখন আমরা বক্তার যুক্তির একেবারে কেন্দ্রবিন্দুতে ঢুকছি। তার মতে সাম্প্রতিক যত রাজনৈতিক সংকট, তার উৎস একটাই, আর সেটা হলো সংবিধানের পঞ্চদশ সংশোধনী। চলুন দেখি ঠিক কি কারণে তিনি এটাকে এভাবে টার্গেট করছেন। দেখুন, বক্তা পঞ্চদশ সংশোধনীকে বর্ণনা করতে গিয়ে কিন্তু খুবই কড়া ভাষা ব্যবহার করেছেন, যেমন ফ্যাসিস্ট, অগণতান্ত্রিক, এমনকি সংবিধানের সাথে প্রতারণা মতো শব্দও ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে তিনি এটাই বলতে চেয়েছেন যে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মূল উৎসই হল এই সংশোধনী। বক্তার আপত্তির মূলে আসলে দুটো বড় পরিবর্তন কাজ করছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই নীতিটা সরিয়ে ফেলা হয়। আর নির্বাচনের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সেটাও বাতিল করা হয়। তার যুক্তি হল এই পরিবর্তনগুলো সংবিধানের যে মৌলিক চরিত্র, সেটাকে আমূল বদলে দিয়েছে। বক্তা কিন্তু খুব নির্দিষ্টভাবে এই অনুচ্ছেদগুলো বাতিলের দাবি তুলেছেন। তার যুক্তিটা অনেকটা এরকম, এই অনুচ্ছেদগুলো, বিশেষ করে ৭ খ, আসলে একটা সংসদের মাধ্যমে ভবিষ্যতের সব সার্বভৌম সংসদের হাত বেঁধে ফেলার একটা চেষ্টা। আর এটা সংসদীয় সার্বভৌমত্বের যে নীতি, তার পুরোপুরি বিরোধী। বেশ, তৃতীয় পর্বে আসা যাক। এর নাম জুলাই সনদ সংস্কার। বক্তা কিন্তু শুধু সমস্যার কথা বলেই থেমে যাননি, তিনি একটা পূর্ণাঙ্গ সমাধানের রূপরেখাও দিয়েছেন, যার নাম দিয়েছেন জুলাই জাতীয় সনদ। চলুন দেখে নেওয়া যাক এই সনদে ঠিক কী ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে। এই সনদটা কিন্তু কোনো ছোটখাটো পরিবর্তনের প্রস্তাব না, বরং এটা রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রগুলোকে নতুন করে ঢেলে সাজানোর একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা থেকে শুরু করে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি করা, এমনকি সংসদ সদস্যদের ভোট দেওয়ার স্বাধীনতা বাড়ানো, এরকম অনেক বড় বড় প্রস্তাব এখানে আছে। আর এই সনদের সবচেয়ে নাটকীয় প্রস্তাবগুলোর মধ্যে একটা হলো এটি: প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমাবদ্ধ করে দেয়া। বক্তার মতে এই প্রস্তাবটার মূল লক্ষ্য হল সংসদীয় ও দলীয় স্বৈরতন্ত্র প্রতিরোধ করা। এবার আমরা ভাষণের চতুর্থ পর্বে পৌঁছেছি, যার শিরোনাম হল সংসদ সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই অংশটা পুরো বিতর্কের একটা দার্শনিক ভিত্তি তৈরি করে। এখানে প্রশ্নটা শুধু আইন পরিবর্তনের নয়, বরং মূল প্রশ্নটা হল রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার অধিকারী আসলে কে? জনগণের ভোটে নির্বাচিত সংসদ, নাকি সংবিধানের রক্ষক হিসেবে পরিচিত বিচার বিভাগ?
এটা সম্ভবত বক্তার সবচেয়ে জোরালো বক্তব্য। তিনি বিচার বিভাগের সংবিধান ব্যাখ্যা করার ক্ষমতা আর আইন তৈরির ক্ষেত্রে সংসদের সর্বোচ্চ ক্ষমতার মধ্যে একটা স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছেন। তার মতে বিচার বিভাগ সংবিধানের অভিভাবক হতে পারে, কিন্তু একটা সার্বভৌম সংসদকে সে কোনো নির্দেশ দিতে পারে না। সুতরাং পুরো বিষয়টা এসে দাঁড়াচ্ছে সংসদীয় সার্বভৌমত্বের এই ধারণার ওপর। এই নীতি অনুযায়ী আইন প্রণয়নকারী সংস্থা বা সংসদই হল চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং এটি বিচার বিভাগ সহ অন্য সব সরকারি প্রতিষ্ঠানের ওপরে। বক্তা ঠিক এই যুক্তিটাই ব্যবহার করে বলছেন যে নির্বাচিত সংসদেরই সংবিধান পরিবর্তনের চূড়ান্ত অধিকার রয়েছে। সবশেষে পঞ্চম পর্ব, সামনের পথ কি? এত সব তাত্ত্বিক আলোচনার পর এবার আসা যাক একেবারে নক্কার পদক্ষেপে। এই বিশাল সংস্কার কাজটা বাস্তবায়ন করার জন্য বক্তা ঠিক কী ধরনের পথ দেখিয়েছেন? মজার ব্যাপার হলো, বক্তা তার বক্তব্য কোনো অস্পষ্ট আকাঙ্ক্ষা দিয়ে শেষ করেননি, বরং একটা সুস্পষ্ট প্রক্রিয়া বাতলে দিয়েছেন। তিনি বলেছেন একটা সর্বদলীয় বিশেষ সংসদীয় কমিটি গঠন করতে হবে, জুলাই সনদকে আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহার করতে হবে এবং সর্বশেষে সংসদের সংশোধনী পাশের মাধ্যমে এই প্রস্তাবগুলোকে সাংবিধানিক আইনে পরিণত করতে হবে। বেশ পরিষ্কার একটা রোডম্যাপ। এই পুরো আলোচনার শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা জাতি তার মৌলিক আইন আর সময়ের সাথে সাথে পরিবর্তনশীল রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠের ইচ্ছার মধ্যে কিভাবে ভারসাম্য রক্ষা করবে? এই সাংবিধানিক বিতর্কের যে মূল চ্যালেঞ্জটা, সেটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য নয়, বরং যে কোনো গণতন্ত্রের জন্যই অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন।